বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লেকচারে সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমাদের আজকের যে বিষয় সেটি হলো পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242713। কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রোগ্রামিং। এটি 6 নম্বর লেকচার। আজকের লেকচারের শিরোনাম কম্পিউটার কমিউনিকেশন। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব সেগুলো হচ্ছে কম্পিউটার কমিউনিকেশন কি, কমিউনিকেশন সিস্টেম কি, কনসেপ্ট অফ কমিউনিকেশন সিস্টেম, কনসেপ্ট অফ ডাটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধাসমূহ, ডেটা কমিউনিকেশনের মাধ্যম, ডেটা কমিউনিকেশনের মাধ্যমের প্রকারভেদ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়া হবে। যদিও বঙ্গবন্ধু স্যাটেলাইট এই সিলেবাসের মধ্যে নেই, তবুও আমি মনে করছি যে এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড বিধায় তোমাদের এ সম্পর্কে ধারণা থাকা দরকার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রথমে শুরু করছি যে কম্পিউটার কমিউনিকেশন কি। যে পদ্ধতিতে কম্পিউটার যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য ভিডিও আদান প্রদান করে তাকে আমরা বলবো কম্পিউটার কমিউনিকেশন। তাহলে এই জিনিসটি আবার একটু বলছি যে পদ্ধতিতে কম্পিউটার যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য ভিডিও আদান প্রদান করে তাকে আমরা বলবো হচ্ছে কম্পিউটার কমিউনিকেশন। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন বিভিন্ন প্রকারের, যথা বায়োলজিক্যাল কমিউনিকেশন, গ্রাফিক কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ইত্যাদি। তো এখন বায়োলজিক্যাল কমিউনিকেশন, আসলে কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। তো বায়োলজিক্যাল কমিউনিকেশন হচ্ছে আমাদের যে মস্তিষ্ক, ষড়যন্ত্র, হাত, কান, যে আমরা কথা বলছি, এগুলো দ্বারা একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যে কমিউনিকেশন তাকে আমরা বলবো বায়োলজিক্যাল কমিউনিকেশন। গ্রাফিক কমিউনিকেশন হচ্ছে লেখা, ছবি, প্রতীক দ্বারা যে যোগাযোগ করি একজনের সঙ্গে আরেকজনের, তার নাম আমরা বলি গ্রাফিক কমিউনিকেশন। আর টেলিকমিউনিকেশন হচ্ছে টেলিফোন, মোবাইল, টেলিভিশন, রেডিও ইত্যাদি দ্বারা যে কমিউনিকেশন তাকে আমরা বলবো হচ্ছে টেলিকমিউনিকেশন। আধুনিক যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার নির্ভর। সব কমিউনিকেশন কিন্তু ডেটা কমিউনিকেশন নয়। ডেটা কমিউনিকেশন তখনই বলা হবে যদি কমিউনিকেশনের জন্য ডেটা উৎপন্ন ও প্রসেস করে তা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করা হয়, তাকে আমরা তখন বলবো আমরা কম্পিউটার কমিউনিকেশন। কমিউনিকেশন সিস্টেম কি? কমিউনিকেশন সিস্টেম হলো যা কমিউনিকেশনের নেটওয়ার্ক, ট্রান্সমিশন সিস্টেম, রিলে স্টেশন, স্যাটেলাইট উপকেন্দ্র ও ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযোগ করে একটি যুক্ত ইউনিট হিসাবে ডেটা আদান প্রদান করা হয়। কমিউনিকেশনের সিস্টেমের উপাদান হচ্ছে কম্পিউটার, মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি। তাহলে আমরা এখানে তোমাদের কম্পিউটার কমিউনিকেশন কি সেটা তোমরা শিখতে পেলে এবং কমিউনিকেশন সিস্টেম কি সেটা শিখতে পেলে। সিস্টেম সম্পর্কে আরেকটু বলি যে সিস্টেম হলো যে কমিউনিকেশনের জন্য যত ধরনের আমাদের জিনিসপত্র লাগে, যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেশন করছি, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের কমিউনিকেশন সিস্টেম। তাহলে সিস্টেমের মধ্যে কি কি আছে? এখানে আছে কম্পিউটার নেটওয়ার্ক, ট্রান্সমিশন সিস্টেম, রিলে স্টেশন, স্যাটেলাইট, উপকেন্দ্র, ডেটা টার্মিনাল এবং এর সঙ্গে যত যন্ত্রপাতি আছে সব মিলে আমাদের যে ডেটা আদান প্রদানের জন্য একটা ইউনিট হিসেবে কাজ করছে সেটাকে আমরা বলছি কমিউনিকেশন সিস্টেম। আমরা এখন দেখো কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আমরা
এই যে কমিউনিকেশন সিস্টেমের কথা বললাম, সেই কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আরেকটু বলছি। তাহলে কমিউনিকেশন সিস্টেম হলো যা কমিউনিকেশন নেটওয়ার্ক, ট্রান্সমিশন সিস্টেম, রিলে স্টেশন, স্যাটেলাইট, উপকেন্দ্র, ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযুক্ত করে মানে আমরা একটি ইউনিটের মতো কাজ করবে। কমিউনিকেশন সিস্টেমের উপাদান হচ্ছে কম্পিউটার, মডেম, ট্রান্সমিটার এবং রিসিভার। তোমরা পাশের চিত্রে দেখো, এই যে দেখাচ্ছে সব মিলেই কিন্তু একটা কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যখন ডেটা যাচ্ছে, ডেটা প্রসেস হচ্ছে এবং আদান প্রদান হচ্ছে, সব কিছু মিলে আমাদের একটা কমিউনিকেশন সিস্টেম হবে। এখন এই কমিউনিকেশন সিস্টেমের ধারণা সম্পর্কে আমরা বলবো। কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান সম্ভব। এই যোগাযোগ প্রক্রিয়ায় 5টি মৌলিক উপাদান, সেগুলো হচ্ছে উৎস বা সোর্স, প্রেরক বা ট্রান্সমিটার, মাধ্যম বা মিডিয়া, গ্রাহক বা রিসিভার, গন্তব্য বা ডেস্টিনেশন। তাহলে এখানে আমরা কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান সম্ভব, অর্থাৎ মানে কোনোভাবেই যেন ডেটা মানে বিশ্বাসযোগ্যতা না হারায়, এই জন্য বলা হচ্ছে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান। তাহলেই আমরা সেটাকে বলছি আমরা কমিউনিকেশন সিস্টেমের একটা প্রক্রিয়া। তো কমিউনিকেশন সিস্টেমের জন্য আমাদের কি কি আমাদের দরকার হচ্ছে উৎস বা সোর্স, প্রেরক যন্ত্র বা ট্রান্সমিটার, মাধ্যম বা মিডিয়া, গ্রাহক বা রিসিভার এবং ডেস্টিনেশন। তোমাদের পাশের চিত্রে দেখো, তোমাদের ব্লক ডায়াগ্রামটা আঁকাতে হবে। যে সোর্স সিস্টেম, এই যে এইটুকু মিলে হচ্ছে আমাদের সোর্স সিস্টেম। এখানে কি আছে? সোর্স আছে আর ট্রান্সমিটার আছে, অর্থাৎ ট্রান্সমিটার মানে প্রেরণ করছে, এইটুকু হলো আমাদের সোর্স সিস্টেম। আর ডেস্টিনেশন কোনটা? রিসিভার এবং ডেস্টিনেশন মিলে কিন্তু আমাদের ডেস্টিনেশন সিস্টেম। তাহলে আমরা কিন্তু সোর্স সিস্টেম বলছি এবং ডেস্টিনেশন সিস্টেম বলছি, আমরা কিন্তু শুধুমাত্র সোর্স বলিনি। তাহলে সোর্স এবং ট্রান্সমিটার এটি মিলে হচ্ছে আমাদের সোর্স সিস্টেম, আর ডেস্টিনেশন সিস্টেম হচ্ছে রিসিভার এবং ডেস্টিনেশন মিলে হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম। এবং মাঝে আমাদের কি আছে? মাঝে আছে হলো ট্রান্সমিশন সিস্টেম। এখানে সিস্টেমের মধ্যে অনেক যন্ত্রপাতি থাকতে পারে। এটা একটা ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রাম তোমরা আঁকাবে আর কি। তো সেটি আমাদের নিচে দেখো দেখানো হয়েছে যে আমাদের এখানে যে একটা স্টেশন আছে, যেটা আসলে আমাদের এখান থেকে মডুলেশন হচ্ছে, মডেমের মাধ্যমে যাচ্ছে এবং পাবলিক টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্যগুলো আবার অন্য পাশে যাচ্ছে। সেখানে আরেকটি মডেম আছে, মডেম থেকে আবার আমাদের যাচ্ছে হচ্ছে সার্ভার থেকে বিভিন্ন জায়গাতে আমরা এই তথ্যগুলো পাঠাচ্ছি। তাহলে মডেম আবার কি জিনিস? মডেম আমরা পড়াবো এক সময়, এটার নাম হলো মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন। মডুলেশন এবং ডিমডুলেশন মিলে কিন্তু আমাদের হচ্ছে মডেম। তো তাহলে আমাদের যোগাযোগ প্রক্রিয়ার যে মৌলিক উপাদান, সেই মৌলিক উপাদান কয়টি হলো? 5টি। কি কি? সোর্স, ট্রান্সমিটার, মিডিয়া, রিসিভার এবং ডেস্টিনেশন। এই 5টি হচ্ছে আমাদের মৌলিক উপাদান যেগুলোর মাধ্যমে যোগাযোগ করছি। তো আমাদের দেখো, এই যে সোর্স কি জিনিস? সোর্স হচ্ছে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে আমরা বলবো হলো সোর্স, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে আমরা ডেটা পাঠাবো এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাকে আমরা বলছি সোর্স। যেমন কম্পিউটার, টেলিফোন, এগুলো হচ্ছে সোর্স, এখান থেকে আমাদের ডেটা যাচ্ছে। এখন আমরা আসছি যে ট্রান্সমিটার কি জিনিস। সোর্স বা উৎস থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্যে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা বলবো হচ্ছে প্রেরক বলবো। তাহলে এই যে প্রেরক, অর্থাৎ উৎস থেকে ডেটা যার মাধ্যমে যাচ্ছে সেটাকে আমরা বলছি প্রেরক। যে যন্ত্রের মাধ্যমে যাচ্ছে সেটার নাম হলো প্রেরক। উৎস থেকে সরাসরি ডেটা পাঠানো যায় না, এর জন্যে প্রেরকের প্রয়োজন হয়, যেমন মডেম, অর্থাৎ মডেমের মাধ্যমে ডেটাটা চলে যাচ্ছে। এরপরে আসছি যে আমাদের মিডিয়া বা মাধ্যম কি জিনিস।
যার মাধ্যমে, এখানে কিন্তু বলা হচ্ছে যার মাধ্যমে ডেটাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে আমরা বলবো হচ্ছে মাধ্যম বা মিডিয়া। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে কেবল, পাবলিক টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট প্রভৃতি ব্যবহার করা হয়। তাহলে আমরা মাধ্যমটাকে আবার একটু বলি, যে আমাদের এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে আমরা ডেটা পাঠাবো, এখন এই ডেটা যার মাধ্যমে পাঠাবো তাকে আমরা বলছিলাম মাধ্যম। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার পাঠানোর জন্য আমাদের কি কি দরকার হতে পারে? আমাদের দরকার হতে পারে কেবল, পাবলিক টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, এগুলোকে আমরা বলছি এখানে মাধ্যম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো পাশের চিত্রে আমাদের এখানে কিভাবে ডেটা পাঠানো হচ্ছে তার একটা সুন্দর ফিগার দেওয়া আছে। দেখো এখান থেকে আমাদের ট্রান্সমিটার থেকে ডেটা পাঠাচ্ছে, এখানে এটাকে বলা হচ্ছে আপলিঙ্ক। এই আপলিঙ্কের মাধ্যমে ডেটা কিন্তু যাচ্ছে এখানে স্যাটেলাইটে। এটা একটা স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে পাঠানো হচ্ছে, অন্যভাবে পাঠানো যাবে। এখান থেকে দেখো স্যাটেলাইট থেকে আবার ডাটা রিসিভারে রিসিভ করছে, এটার নাম আমাদের বলছি ডাউনলিঙ্ক। তাহলে কি হলো, যে আমাদের আর্থের যে স্টেশন, ট্রান্সমিটার থেকে আমাদের ডেটা পাঠানো হচ্ছে, যেটাকে আমরা বলছি আপলিঙ্ক, এবং সেই ডাটাটি যাচ্ছে কোথায়? স্যাটেলাইটে। সেখান থেকে আবার ডাউনলিঙ্ক, এটা হয়ে রিসিভারে ডেটা আসছে। তাহলে এই চিত্রটা তোমরা সবাই ক্লিয়ার হয়েছ। আমাদের এরপর দেখো রিসিভার বা গ্রাহক কি জিনিস। যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে গ্রাহক যন্ত্র বলে। যে যন্ত্র ডেটা গ্রহণ করে তার নাম কি? গ্রাহক যন্ত্র। গ্রাহক যন্ত্র হিসাবে মডেম ব্যবহার করা হয়। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে সিগন্যাল পাঠাই, সেখানে কিন্তু অ্যানালগ সিগন্যাল কি হয়? ডিজিটালে রূপান্তর হয়। আবার রিসিভার কি করে? সরি, আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। সেটা হলো যে যখন আমরা পাঠাই সিগন্যাল, তখন কি হয়, যে অ্যানালগ সিগন্যাল সেটা ডিজিটালে পরিণত হয়ে সেটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। আবার যখন গ্রাহক যন্ত্রে আসে, তখন অ্যানালগ সিগন্যাল আবার কিন্তু ডিজিটাল সিগন্যালটা পরিণত হয়, এবং সেটা আমরা কম্পিউটারে বা রিসিভারে সেটা আমরা দেখতে পাই। তো গন্তব্য কি জিনিস? উৎস হতে যে কম্পিউটারের উদ্দেশ্যে ডেটা পাঠানো হয় তাকে আমরা বলবো হলো ডেস্টিনেশন বা গন্তব্য। গন্তব্য হিসাবে সার্ভার বা কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে আমরা তো এক কম্পিউটার থেকে ডেটা অন্য কোনো কম্পিউটারে পাঠাচ্ছি অথবা পাঠাচ্ছি সার্ভারে, সেটি হলো আমাদের ডেস্টিনেশন বা গন্তব্য। দেখো পাশের চিত্রে তোমরা একটু খেয়াল করো যে আমরা কিভাবে এই কমিউনিকেশনটা করছি। ধরো টেলিফোন থেকে এই যে ডেটা আমরা পাঠালাম, এটা হলো আর্থ স্যাটেলাইট, অর্থাৎ পৃথিবীতে এটা আছে। এখান থেকে কিন্তু আমাদের গেল হচ্ছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট বা স্যাটেলাইটে। সেখান থেকে আবার দেখো রিসিভার যে করছে একজন ব্যক্তি, সেখানে চলে যাচ্ছে। আবার সেও যখন কথা বলছে, সেটা কিন্তু আবার যাচ্ছে স্যাটেলাইটে, সেখান থেকে আবার রিসিভ হচ্ছে আর্থ স্যাটেলাইটে, সেখান থেকে টেলিফোনে। অর্থাৎ মনে করো যে তুমি তোমার এক আত্মীয়র সঙ্গে কথা বলবা, যে হয়তো আমেরিকাতে আছে, তাহলে তুমি কথা বলছো টেলিফোন দিয়ে। তাহলে ঠিক এই প্রযুক্তি ইউজ হচ্ছে, যে তোমার টেলিফোনের যে কথাগুলো প্রথমে আমাদের টিএনটির মাধ্যমে যাচ্ছে, যাওয়ার পরে সেখান থেকে আমাদের যে স্যাটেলাইট পৃথিবীতে আছে, বসানো আছে, যেটাকে আমরা সেখান থেকে সে ট্রান্সমিট করছে, আবার ট্রান্সমিট করে আমাদের যে শূন্যে যে স্যাটেলাইটটি আছে সেটা রিসিভ করছে। সেখান থেকে আবার দেখো সেটি যে তোমার যে আত্মীয়টি আমেরিকাতে, সেখানে চলে যাচ্ছে। অর্থাৎ এইভাবেই কিন্তু এক দেশ থেকে অন্য দেশে, এখানে তো আর তার নেই, এক দেশ থেকে অন্য দেশে তো তার বসানো নেই। মনে করো তুমি সিঙ্গাপুরে কথা বলবা, তাহলে সেখানে কিভাবে যাবে? সেটা তো আমাদের সাগর পাড়ি দিয়ে যেতে হবে। তো এই সমস্ত জায়গায় স্যাটেলাইটের মাধ্যমে
কিন্তু সিগন্যালগুলো যাচ্ছে এক জায়গা থেকে। এইভাবে যে কোনো তথ্যই কিন্তু আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আমরা এখন আসি ডেটা কমিউনিকেশনের ধারণা নিয়ে কথা বলবো। ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারে অথবা কম্পিউটার ও অন্য কোনো মাধ্যমে ডেটা আদান প্রদান সম্ভব। কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্যজনের নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে। ডেটা কমিউনিকেশনকে অনেক সময় কম্পিউটার কমিউনিকেশন আমরা বলতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা কিন্তু ডেটা কমিউনিকেশনকেই কিন্তু বলছি কম্পিউটার কমিউনিকেশন, কারণ কম্পিউটারের মাধ্যমে এটা হচ্ছে। এই ডেটা কমিউনিকেশনের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার, টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, স্যাটেলাইট ইত্যাদি। তাহলে আমরা যে ডেটা কমিউনিকেশন বা কম্পিউটার কমিউনিকেশন সেটা কিভাবে হচ্ছে, যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডেটা, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডেটা পাঠানো হচ্ছে। এই জন্যে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার আমরা করি সেগুলো কি কম্পিউটার, টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট। তাহলে আবার বলছি, কম্পিউটার, টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট। তোমরা পাশের চিত্রে দেখো এই সবগুলোই আছে। এই যে আমাদের এখানে আছে টেলিফোন, তারপর আছে কম্পিউটার, তারপর আছে স্যাটেলাইট, তারপর আছে আমাদের এই যে লাইন, ব্রডব্যান্ড লাইন। এই সবগুলো মিলেই কিন্তু আমাদের একেবারে এই কমিউনিকেশনের কাজটি করছে। এখন দেখো, আমরা একটু আগেই তোমাদের বললাম যে প্রথমে যে সিগন্যালগুলো সেগুলো কিন্তু থাকে ডিজিটাল সিগন্যাল। তাহলে আমরা আবার একটু দেখি যে আধুনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে সকল পর্যায়ে কম্পিউটার জড়িত। তাহলে আমরা এটি এখন একদম স্পষ্ট যে আধুনিক কম্পিউটার কমিউনিকেশন বা ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে প্রায় সকল স্তরেই কিন্তু কম্পিউটার জড়িত। ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে যোগাযোগ হয় ডেটার মাধ্যমে এবং এই কমিউনিকেশন সিস্টেম কার্যকর হয় মূলত দুটি অংশে। একটি হচ্ছে ডেটা প্রসেসিং, অন্যটি হলো ডেটা ট্রান্সমিশন। তাহলে ডেটা প্রসেসিং এবং ডেটা ট্রান্সমিশনের মাধ্যমেই কিন্তু আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটি হচ্ছে। ডেটা প্রসেসিং কি জানেন? কম্পিউটার দ্বারা ডেটা প্রসেস যে করা, এটার নামই হলো ডেটা প্রসেসিং। আর ডেটা ট্রান্সমিশন কি জিনিস? যে কম্পিউটার কর্তৃক প্রসেসকৃত ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর পদ্ধতি, এটি হলো ডেটা ট্রান্সমিশন। অর্থাৎ প্রসেসকৃত ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যে আমরা পাঠাচ্ছি, এটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন। কম্পিউটার কর্তৃক উৎপন্ন হয় ডিজিটাল ডেটা। এই ডেটা যখন ট্রান্সমিট হয় তখন সেটা অ্যানালগ ডেটা হিসেবে যায়। আবার এই অ্যানালগ ডেটা রিসিভারের পরে এসে সেটা আবার ডিজিটালে পরিণত হয়। ডেটা ট্রান্সমিশন এর যন্ত্রপাতি হলো মডেম, ট্রান্সমিটার, রিসিভার, সুইচ ইত্যাদি। তাহলে আমরা এখানে যেটি দেখলাম যে প্রথমে আমাদের যে কম্পিউটারে ডেটা থাকে সেটা কিন্তু আমাদের ডিজিটাল হিসাবে থাকে। যখন আমরা পাঠাবো সেটা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কিন্তু যাচ্ছে। এই অ্যানালগ সিগন্যাল আবার যখন কোনো কম্পিউটার আমরা পাঠাচ্ছি, সেখানে কিন্তু অ্যানালগ সিগন্যাল রিসিভ হওয়ার পরে সেটি আবার ডিজিটাল সিগন্যালে পরিণত হয়, যার ফলে সেই কম্পিউটার থেকে আমরা সেই তথ্যগুলো রিড করতে পারি। আমাদের এই পাশের চিত্রে তোমরা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা যে উৎস বা সোর্স। আমরা তো এখানে কোনো তথ্য যখন লিখি তখন সেগুলো কিন্তু ডিজিটাল থাকে। মনে করো টেক্সট, এটা থাকে ডিজিটাল। উপরে দেখো ডিজিটাল বিট, এই যে ডিজিটালের সিগন্যালগুলো আছে, এটাকে বলা হয় স্কোয়ার ওয়েভ। আমরা যখন এটা ট্রান্সমিট করব ট্রান্সমিটারের সাহায্যে, তখন সেটি হবে কিন্তু এই স্কোয়ার ওয়েভ কি হবে, এটা হবে অ্যানালগ সিগন্যালে পরিণত হচ্ছে, ঢেউয়ের মতো অ্যানালগ সিগন্যালে পরিণত হচ্ছে। আমরা মনে করো যে আমাদের তথ্যগুলো দূরবর্তী কোথাও পাঠালাম, তাহলে এই অ্যানালগ সিগন্যাল কিন্তু রিসিভ হবে। তাহলে যাচ্ছে কিন্তু অ্যানালগ সিগন্যাল, এই রিসিভ হচ্ছে কিন্তু অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? রিসিভ হওয়ার পর আমরা কিন্তু অ্যানালগ সিগন্যাল বুঝবো না। তাহলে কি হবে, এইগুলো কিন্তু আবার দেখো ডিজিটালি কনভার্ট হয়ে আমাদের টেক্সট হচ্ছে, অর্থাৎ আমরা সেটা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেল। মনে করো
যে আমরা আমাদের আমেরিকার কোনো বন্ধুর কাছে একটা ইমেল পাঠাবো, তাহলে আমরা যে ইমেলটা লিখলাম সেই ইমেলটা কিন্তু টেক্সট, অর্থাৎ এটা কিন্তু আছে ডিজিটাল। তাহলে আমি যখন এই ইমেলটি পাঠাবো, এই ইমেলটি আমাদের সিস্টেমটা প্রথমে অ্যানালগ সিগন্যালে পরিণত করে দেবে। এই অ্যানালগ সিগন্যাল আমি পাঠাচ্ছি আমেরিকাতে, সেখানে যে রিসিভ হবে সেটাও কিন্তু অ্যানালগ সিগন্যালই হবে, কিন্তু অ্যানালগ সিগন্যাল তো আমার বন্ধুটি বুঝবে না। তখন আবার কি করে, এই যন্ত্রটি আর একটা যন্ত্র সেই অ্যানালগ সিগন্যালটা ডিজিটালে পরিণত করে দেবে এবং কম্পিউটার মাধ্যমে সেই বন্ধুটি দেখবে যে আমরা একটা টেক্সট পাঠিয়েছি, একটা ডকুমেন্ট পাঠিয়েছি, সেটা দেখা যাবে। তাহলে আমরা পাঠাচ্ছি কিন্তু টেক্সট, আমেরিকার বন্ধু পেলেও কিন্তু টেক্সট। তাহলে প্রথমে ডিজিটাল থেকে হলো অ্যানালগে, এই অ্যানালগ আমেরিকাতে গেল, অ্যানালগ আমেরিকা থেকে অ্যানালগ রিসিভ হলো এবং রিসিভ হওয়ার পথে কিন্তু সেটা ডিজিটাল হয়ে বন্ধুর কাছে পৌঁছালো। এই টোটাল সিস্টেমটা আমাদের কিন্তু এই যে এখানে এই ওয়েবের মাধ্যমে যাচ্ছে। এগুলো সব তোমরা এই চিত্রটা আঁকানোর চেষ্টা করবা। আমরা এখন যে এক জায়গা থেকে ডেটা পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি দেখো। একটি নির্দিষ্ট সময়ে চ্যানেল দিয়ে যে ডেটা স্থানান্তর হয় তার নাম হলো ব্যান্ডউইথ। আমরা এখন ব্যান্ডউইথ নিয়ে কথা বলছি। তাহলে একটি চ্যানেলের মধ্যে দিয়ে, অর্থাৎ আমরা যে ডেটা পাঠালাম, আমরা পাঠাতে পারি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তো তোমাদের একটু বলি মজার ব্যাপার, আমরা এগুলো আসবো আমাদের পরবর্তী লেকচারগুলোতে আছে। আমরা যে এখান থেকে ধরো সিঙ্গাপুরে পাঠাবো, তাহলে আমাদের এই তথ্যগুলো আমরা দুইভাবে পাঠাতে পারি। একটা হলো স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে, একটা হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এটার উপরে আমরা একটা লেকচার থাকবে আর কি। তাহলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যখন পাঠাচ্ছি, আমি ধরো আমার কম্পিউটার থেকে আমরা পাঠাচ্ছি, আমাদের কম্পিউটার যোগাযোগ আছে, এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে যে যাবে, এখানে কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যাচ্ছে। এইটি গিয়ে আমাদের যে কক্সবাজার ওখানে যে সাবমেরিন কেবল স্টেশন আছে তার মাধ্যমে কিন্তু বঙ্গোপসাগরের নিচ দিয়ে, ভারত মহাসাগরের মধ্য দিয়ে আমাদের সিঙ্গাপুরের সঙ্গে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন আছে। এখানে কিন্তু স্যাটেলাইটের দরকার হয় না। তাহলে আমাদের দেখো কম্পিউটার টু কম্পিউটার ডেটা চলে যাচ্ছে, কিন্তু তারের মাধ্যমে চলে যাচ্ছে। তাহলে এই যে তারের মাধ্যমে গেলে এটার নাম হলো চ্যানেল। তাহলে একটি চ্যানেলের মধ্য দিয়ে যে ডেটা স্থানান্তরিত হয় তার নামই হলো ব্যান্ডউইথ। আমরা ব্যান্ডউইথ হিসেবে সেটাকে মাপতে পারি। একে ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয়। এটাকে আমরা বলবো ডেটা ট্রান্সমিশন স্পিড, মানে কত স্পিডে ডেটাটা যাচ্ছে। ডেটা ট্রান্সমিশন স্পিড এর একক হলো বিট পার সেকেন্ড, আমরা সংক্ষেপে বলি বিপিএস, বিট পার সেকেন্ড। এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিডের একক। নির্দিষ্ট পরিমাণ বিপিএস যখন ডেটা ট্রান্সমিশনের গতির একক হিসাবে চিহ্নিত হয়, তখন সেটিকে ব্যান্ড বা ব্যান্ডউইথ বলে। তাহলে আমরা ব্যান্ডউইথ কি সেটা বুঝতে পারছি। বিট হলো বাইনারি ডিজিট, বিট বিআইটি, বাইনারি ডিজিটকে বলা হয় বিট, বি এবং আইটি, এটা বলা হচ্ছে বাইনারি ডিজিট। বিট হলো বাইনারি 0 অথবা 1, 0 অথবা 1কে আমরা বলি হচ্ছে বিট। তাহলে 8 বিটে কিন্তু 1 বাইট হচ্ছে, 8 বিটে কি হচ্ছে 1 বাইট, এগুলো একটু মনে রাখবা। তাহলে আমাদের যে এককগুলো ব্যবহার করি সেটা হলো কেবিপিএস, এটাকে আমরা বলবো কিলোবিট পার সেকেন্ড, কেবিপিএস কিলোবিট পার সেকেন্ড। এটা কত? এটা হলো 1024 বিট ইকুয়াল টু হলো 1 কিলোবিট পার সেকেন্ড। তারপরে আমরা ব্যবহার করি এমবিপিএস স্পিড, অর্থাৎ 1 এমবিপিএস, এমবিপিএস মানে হলো মেগাবিট পার সেকেন্ড। এটা কি 1024 কিলোবিট ইকুয়াল টু হলো 1 মেগাবিট পার সেকেন্ড। আমরা দেখো গিগাবিট পার সেকেন্ড ইউজ করি, গিগাবিট পার সেকেন্ড। 1024 মেগাবিটস ইকুয়াল টু হলো 1 গিগাবিট পার সেকেন্ড। তোমরা এই টেবিলটি মুখস্থ রাখবা। এইটি মুখস্থ মানে কি, তোমাদের এগুলো আসি অলরেডি জানা, কেননা তোমরা যে ডেটা কেন তোমরা বলো যে আমাদের এত মেগাবিট আছে এখন ডেটা। এই ডেটাগুলো আমরা মানে যখন আমরা কোনো ডাউনলোড করি তখন এই ডেটাগুলো কিন্তু ইউজ হচ্ছে। এখন ডেটা কমিউনিকেশন গতির আমরা একটু শ্রেণী বিভাগ করব। দেখো ডেটা ট্রান্সমিশন গতির উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন গতিকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। আমরা ডেটা কমিউনিকেশন গতিকে কয় শ্রেণীতে ভাগ করতে পারি? 3 শ্রেণীতে। একটা হলো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তাহলে ন্যারো ব্যান্ড কি জিনিস? ন্যারো ব্যান্ড সাধারণত 45
থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এই ব্যান্ড ধীর গতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণত টেলিফোনের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়, যেহেতু শব্দ তরঙ্গ সাধারণত 300 হার্টজ থেকে 3400 অর্থাৎ 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে, তাই অডিও স্পেকট্রাম এর সাথে সমন্বিতভাবে শব্দ ধারণে ব্যবহার করা হয়। তবে বর্তমানে তুলনামূলকভাবে খুব কম দূরত্বে এবং হাই কোয়ালিটি ভয়েস ডেটার প্রয়োজন নেই এমন যোগাযোগের জন্য ন্যারোব্যান্ড ব্যবহার করা হয়, যেমন ওয়াকিটকি, ব্লুটুথ, পেজার, এদের যোগাযোগের জন্য ন্যারোব্যান্ড ব্যবহার করা হয়। তাহলে ন্যারোব্যান্ড আসলে এখন খুবই কম ব্যবহার করা হয়, কেননা এর ডেটা স্পিড তো কম, যার জন্য এটা খুবই কম ব্যবহার করা হয়। তবুও তোমরা দেখবে যে ওয়াকিটকি, ব্লুটুথ এগুলোর ক্ষেত্রে আমরা ন্যারোব্যান্ড ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। দেখো ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ডের গতি 9600 বিপিএস সাধারণ পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনের ক্ষেত্রে, টেলিফোন মানে আমরা যে কথা বলি টেলিফোন লাইন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। তাহলে ভয়েস ব্যান্ড আমরা ব্যবহার করি, এটি হচ্ছে 9600 বিপিএস স্পিড পর্যন্ত। তো আমরা এটি দেখা যাচ্ছে যে টেলিফোনে যে কথা বলি, এখানে তো ডেটা যাচ্ছে, টেলিফোনের মধ্যে দিয়ে ডেটা যাচ্ছে, এইরকম ক্ষেত্রে আমাদের খুব স্পিডের দরকার হয় না। এটি মানে এখানে আমরা ভয়েস ব্যান্ড ব্যবহার করছি। আবার ধরো আমরা কম্পিউটারে যে লিখি, লেখার ক্ষেত্রে কিবোর্ড ব্যবহার করি, এই কিবোর্ডের যে তথ্যগুলো আমাদের এখানেও খুব বেশি স্পিডের প্রয়োজন হয় না। এখানে আমরা যখন কিবোর্ড চাপছি সেই তথ্যগুলো আমাদের তারের মাধ্যমে কিন্তু আমাদের পৌঁছে যাচ্ছে সিপিইউতে। এই যে স্পিড, এটি আমাদের খুব মিডিয়াম ধরনের স্পিড এখানে ব্যবহার করা, এটা হলো ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখো একটু আগেই তোমাদের বললাম যে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হচ্ছে ওয়াকিটকিতে। এই যে এখানে ছবি দেওয়া আছে ওয়াকিটকি, এটা আসলে খুব কাছাকাছি দূরত্বের জন্য, ধরো যে মোটরোলা কোম্পানি এগুলো একসময় ব্যবহার করা হতো খুবই। একটি কোম্পানির দেখা যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলার জন্য, বা একটি ইউনিভার্সিটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলার জন্য কাছাকাছি দূরত্বের জন্য এই ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতাম। আর টেলিফোন লাইন যে কথা বলি, এটা হলো ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে এই টেলিফোন লাইন ব্যবহার করা হয়, স্টিল নাও এগুলো ব্যবহার করা হচ্ছে। এখন আসছি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড কি জিনিস? যে উচ্চ গতিসম্পন্ন ডেটা স্থানান্তরের জন্য ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড বিস্তৃত ব্যান্ডউইথ এবং অধিক তথ্য বহনের ক্ষমতা থাকে। এর স্পিড 1 Mbps এর চেয়ে বেশি হয়ে থাকে। অর্থাৎ আমরা যখন ব্রডব্যান্ড ব্যবহার করি দেখবে যে স্পিড 1 Mbps এবং তার বেশি হয়ে থাকে। ব্রডব্যান্ড ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট হলো উচ্চ গতির ইন্টারনেট কানেকশান। ব্যবহারকারীর অবস্থা, মূল্য, এটি টেলিফোন নাকি ওয়্যারলেস মিডিয়া, কার সাথে সংযুক্ত, এসব ফ্যাক্টরের উপর ভিত্তি করে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান কয়েক রকম হতে পারে। তাহলে ব্রডব্যান্ড যে আমরা ব্যবহার করছি এটি কয়েক রকম হতে পারে। আর ব্রডব্যান্ড মানেই কিন্তু যে একেবারে 1 Mbps তা কিন্তু না, 1 Mbps এবং তার চেয়ে বেশি, এগুলো আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট আমরা ব্যবহার করি। তো এগুলো কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন DSL, কেবল মডেম, ফাইবার কানেকশান, ওয়্যারলেস কানেকশান, স্যাটেলাইট কানেকশান, ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, মোবাইল ব্রডব্যান্ড, এই এতগুলো ভাগে ব্রডব্যান্ড ইন্টারনেটকে আমরা ভাগ করতে পারি। আমরা প্রথমে আসছি যে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন DSL। এটি একটি তারভিত্তিক ট্রান্সমিশন প্রযুক্তি যা ট্র্যাডিশনাল টেলিফোন
লাইনের মধ্য দিয়ে দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর ব্যান্ডউইথ 10 kbps থেকে কয়েক mbps পর্যন্ত হতে পারে। সাধারণত টেলিফোন লাইন আছে এমন বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে ডিএসএল ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করা হয়। এর ডেটা উৎস থেকে গন্তব্যের উপর এই কানেকশানটি নির্ভর করে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যাদের বাসায় টেলিফোন আছে তারা কিন্তু এই ডিএসএল ইন্টারনেটটি নিতে পারো। এইটি টেলিফোন যে কোম্পানি তাদের সঙ্গে যোগাযোগ করলেই তোমাদেরকে দিয়ে দেবে, তবে এটির স্পিড কিন্তু কম, এর রেটও কম, দামও কম, কানেকশান ফিও কম। এটি তবে চলার মতো আর কি। আমাদের বিভিন্ন জায়গাতে এটি এখন বিদ্যমান আছে। এরপরে আমরা আসছি যে কেবল মডেম কানেকশান। ডিশ লাইন কানেকশান দেওয়া কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড কানেকশান দেওয়াকে কেবল মডেম ব্রডব্যান্ড কানেকশান বলে। এখন আমাদের দেশে প্রায় সারা বাংলাদেশেই বলা যায় যে আমরা ডিশ অ্যান্টেনার মাধ্যমে টিভি দেখি। তাহলে এই ক্ষেত্রে আলাদাভাবে কিন্তু কেবল টানানোর কোনো প্রয়োজন নেই। ডিশ লাইন যে কেবল তার নাম হলো কোএক্সিয়াল কেবল, এর মাধ্যমেও কিন্তু ইন্টারনেট কানেকশান প্রদান করা হয় এবং এই ক্ষেত্রে যারা কেবল টিভি অপারেটর তারা এই কানেকশনগুলো প্রদান করে থাকে। এতক্ষণ যে আমরা কানেকশানগুলোর কথা বললাম এগুলোর স্পিড তুলনামূলক কম। কার সঙ্গে তুলনামূলক? অপটিক্যাল ফাইবার কানেকশানের সঙ্গে, যার জন্যে আমরা সবাই চাই যে আমাদের কানেকশান যেন অত্যন্ত দ্রুত হয়। অর্থাৎ কম্পিউটার আমরা কাজ করছি, কোনো ডেটা আপলোড করছি অথবা ডাউনলোড করছি ইউটিউব থেকে, যাতে করে একটুও সময় নষ্ট না হয়। সেই জন্য আমরা আসলে ব্যস্ত দুনিয়াতে সবাই আমরা চাই যে ডেটা স্পিড বেশি হোক। এই বেশির কারণের জন্য আমরা ব্যবহার করি অপটিক্যাল ফাইবার কানেকশান। এই অপটিক্যাল ফাইবার কানেকশান এটি অত্যন্ত দ্রুত গতির ব্রডব্যান্ড লাইন। অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে দেয়া ইন্টারনেট কানেকশানকে ব্রডব্যান্ড ফাইবার কানেকশান বলে। অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে ডেটা আলোর গতিতে চলাচল করে বিধায় কেবল মডেম কানেকশানের তুলনায় এই ব্রডব্যান্ড কানেকশান 10 থেকে 100 mbps বেশি গতিতে ডেটা স্থানান্তর হতে পারে। তাহলে এই যে অপটিক্যাল ফাইবার কানেকশান তোমরা পাশের চিত্রে দেখো, আমরা বলেছি যেটা আলোর গতিতে ডেটা স্থানান্তর হচ্ছে। তাহলে এই যে দেখো একেবারে আলোর গতিতে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই জন্যে আমাদের দেশে এখন অনেক প্রত্যেকটা জেলাতে উপজেলা, অনেক উপজেলা এবং অনেক ইউনিয়ন লেভেল পর্যন্ত কিন্তু অপটিক্যাল ফাইবার কানেকশান বসানো হয়েছে। এই জন্যে আমাদের মোবাইল ডেটা থেকে অপটিক্যাল ফাইবার কানেকশান অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট কানেকশান। আমরা এখন আসছি ওয়্যারলেস কানেকশান। তারবিহীন ব্রডব্যান্ড কানেকশানকে ওয়্যারলেস কানেকশান বলা হয়, মানে যার সঙ্গে তার নাই, তার ছাড়াই কানেকশান, ওয়্যারলেস কানেকশান। এই ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার এবং ব্যবহারকারীর মধ্যে রেডিও লিঙ্কের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে। সাধারণত রিমোট এরিয়া এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলে এ কানেকশান বেশি ব্যবহার করা হয়। ধরো যেখানে আমাদের তার নেওয়া সম্ভব নয়, এই সমস্ত জায়গায় কিন্তু ওয়্যারলেস কানেকশান বেশি ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো যে তোমরা যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছো, মোবাইল ইন্টারনেটও কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট, এবং এই ক্ষেত্রে আমাদের দেশে অনেক মোবাইল কোম্পানি আছে যাদের স্পিড অনেক হাই। তাহলে এই যে ব্রডব্যান্ড কানেকশানটি আমরা নিচ্ছি যেখানে তার সম্ভব নয়, এবং মনে করো আমরা যখন মুভ করছি, গাড়ির মধ্যে আসি, ট্রেনের মধ্যে আসি, যখন আমরা একটি জাহাজে আসি, তখন কিন্তু এই ওয়্যারলেস কানেকশানই আমাদের একমাত্র ভরসা। এরপর আসছি আমরা স্যাটেলাইট কানেকশান। ভূপৃষ্ঠের উপরে ভূকক্ষপথে স্থাপিত স্যাটেলাইট যেভাবে টেলিফোন এবং টেলিভিশন সার্ভিসের জন্য ডেটা লিঙ্ক প্রদান করে, ঠিক একইভাবে এটি ব্রডব্যান্ড কানেকশানের জন্যও লিঙ্ক প্রদান করে। এটি ওয়্যারলেস কানেকশান এর বিকল্প একটি রূপ। যে সমস্ত অঞ্চলে ফিজিক্যালি কানেকশান স্থাপন করা দুরূহ, সেই সব অঞ্চলে স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশান ইন্টারনেট
সংযোগ প্রদান করা হয়। ধরো আমাদের পাহাড়িয়া এলাকায় অথবা হাওর এলাকায় যেখানে সহজেই আমরা তারা কানেকশান দিতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এই স্যাটেলাইট কানেকশান আমরা ইউজ করছি। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে কিন্তু এখন আমাদের টিভি সম্প্রচার হচ্ছে। আমাদের যতগুলো আমাদের টিভি সম্প্রচার আছে আমাদের দেশে, সবাই কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন ব্যবহার করছে। তো তোমরা দেখো পাশের চিত্রে আমাদের এই স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু আমরা কমিউনিকেশনগুলো করে থাকি। এরপরে আছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, এখানে হচ্ছে বিপিএল। হাই বা লো ভোল্টেজ বৈদ্যুতিক কানেকশানের মধ্য দিয়ে ব্রডব্যান্ড কানেকশান প্রদান করার পদ্ধতিকে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বলে। এ ধরনের কানেকশান খুবই উপযোগী, কেননা সর্বত্রই বৈদ্যুতিক লাইন পাওয়া যায়, তাই নতুনভাবে তার টানতে হয় না। এইটি একটা ভালো পদ্ধতি। ধরো ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন আমাদের দেশে এখন প্রত্যেকটা জায়গাতে বিদ্যুতের লাইন আছে, তাহলে আমরা এই বিদ্যুতের লাইনের মাধ্যমে কিন্তু ইন্টারনেট কানেকশন দিতে পারি, অর্থাৎ এর মধ্যে দিয়ে আমাদের নেট যাবে। তাহলে এইটি তখন আলাদাভাবে কোনো লাইন টানানোর কোনো প্রয়োজন নেই। এটিকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, অর্থাৎ পাওয়ার লাইনের মধ্য দিয়ে যাওয়া ব্রডব্যান্ড। পাশের চিত্রে দেখো এখানে কিন্তু বৈদ্যুতিক লাইন আছে, তাহলে এর মধ্য দিয়ে যদি আমাদের ইন্টারনেট কানেকশানের জন্য তথ্য পাঠানো হয় তাহলে খুবই সোজা, এটাই আমাদের হবে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন। অর্থাৎ এই যে বিল্ডিং রিসিভ আইএসপি সার্ভিস ওভার বিপিএল, তাহলে এই যে এখানে বিল্ডিং রিসিভ আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সার্ভিস ওভার বিপিএল ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন। তো তাহলে আমরা এই যে কতভাবে আমাদের ব্রডব্যান্ড কানেকশান দিতে পারি আমরা সেগুলো আলোচনা করলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই এগুলো বুঝতে পেরেছ। তো আমরা এখন আসছি যে মোবাইল ব্রডব্যান্ডটা কি। তারবিহীন মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি অ্যাক্সেস করা হয়ে থাকে 3G, 4G, 5G এবং LTE সক্রিয় স্মার্টফোন বা মোবাইল সিম সংযুক্ত মডেমের মাধ্যমে। সবচেয়ে দ্রুতগতির তারবিহীন প্রযুক্তি LTE ইন্টারনেট ব্রাউজিং বা ডাউনলোডিং আপলোডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 150 Mbps স্পিড প্রদান করতে সক্ষম। যদি আমরা পাই না, কিন্তু এটা সক্ষম, মোবাইলের মাধ্যমেই কিন্তু আমরা এই ব্রডব্যান্ড কানেকশানটি নিতে পারি। আমাদের দেশে যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মোবাইল ইউজ করে এবং মোবাইল এই লাইনগুলো ইন্টারনেট ডেটা কেন এবং এগুলোই তোমরা ইউজ করে থাকো। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশানের সুবিধাসমূহ, তাহলে আমরা যে মোবাইলে ব্যবহার করছি এটা কিন্তু এই যে দেখো পাশের চিত্রে এই প্রযুক্তির সাহায্যে ব্যবহার করছি, অর্থাৎ এক জায়গা থেকে ডেটা কিন্তু এই যে সিগন্যালগুলো যাচ্ছে, ঠিক আছে। বিভিন্ন আমরা কথা বলছি, আমরা নেট ইউজ করছি, আর আজকাল তো আমরা শুধুমাত্র যে সিমের মাধ্যমে যে ভয়েস কথা পাঠাচ্ছি তা কিন্তু না, তোমরা এখন সিম ছাড়াও কিন্তু কথা বলো। কিভাবে বলছো? তোমরা ইন্টারনেট কানেকশান নিচ্ছ, ইন্টারনেট কানেকশান নেওয়ার পরে ওয়াইফাই কানেকশান হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সিমের কোনো দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে কথা বলছো? তোমরা মেসেঞ্জারে কথা বলছো, তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলছো, তোমরা বিভিন্ন ধরনের যে সফটওয়্যার আছে, গুগল ডু আছে, এইগুলো ইউজ করে কথা বলছো। এখানে অত্যন্ত খরচ কম, অর্থাৎ তোমাদের যে মনে করো যে ডেটা কিনতে হচ্ছে এবং সেই ডেটার সাহায্যে তুমি যখন কথা বলছো, ধরো 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা যদি আমরা কথা বলি তাহলে খুব কম ডেটা ইউজ হচ্ছে। কিন্তু আমরা যদি মিনিট কিনি, অর্থাৎ ভয়েসের জন্য মিনিট কিনি, তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টাতে অনেক টাকার মিনিট চলে যাচ্ছে। এই জন্য যখন বেশি কথা তোমরা বলবা, তোমরা অবশ্যই এই মিনিট ব্যবহার না করে সেই ক্ষেত্রে তোমরা স্কাইপি ব্যবহার করতে পারো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারো, মেসেঞ্জারে কথা বলতে পারো,
তোমরা গুগল ডুয়েতে কথা বলতে পারো, অনেক সিস্টেম এখন আছে। তোমরা এই সিস্টেমগুলো ব্যবহার করবে, তাহলে তোমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে ভয়েস কল অনেক টাকা যাচ্ছে, এই অনেক টাকা আসলে প্রয়োজন হবে না। আমরা এখন আসছি আমাদের লেকচারের শেষের দিকে। আমরা যদিও এইটি আমাদের সিলেবাসে নেই, তবুও তোমাদের জানা দরকার, এই জন্য তোমাদের এই ব্যাপারে কিছু আলোকপাত করছি। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এই হেডলাইনে বোঝা যাচ্ছে যে আমরা একটি মাত্র স্যাটেলাইট যেটা আমরা প্রেরণ করেছি তার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তার মানে আমরা এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, 3 এগুলা আমাদের ভবিষ্যতে প্রেরণের অবশ্যই পরিকল্পনা আছে এবং হবে ইনশাল্লাহ। 1 এর মাধ্যমে বিশ্বের 57তম দেশ হিসাবে বাংলাদেশ এখন পরিচিতি পেয়েছে। এটি নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস এলেনিয়া। এইটি কিনে নির্মাণ করেছে কোন প্রতিষ্ঠান? থ্যালেস এলেনিয়া প্রতিষ্ঠান, ফ্রান্সের এটি নির্মাণ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 একটি জিও স্টেশনারি স্যাটেলাইট, তার মানে এটি আমাদের পৃথিবীর সাপেক্ষে স্থির আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এ 26টি কুপন্ড এবং 14টি টিসি ব্যান্ড মিলিয়ে 40টি ট্রান্সপন্ডার আছে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে টেরিস্টোরিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা ও সকল সেবা নিশ্চিত করবে। দেখো, যদি কোনো ঝড় বা কোনো দুর্যোগে আমাদের টেলিফোন লাইন অথবা আমাদের যে অপটিক্যাল ফাইবার লাইন বিকল হয়ে যায়, অথবা কোনো কারণে অপটিক্যাল ফাইবার লাইন কানেকশান বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এই যোগাযোগ সারা দেশে স্থাপন মানে আছেই, সেটি মানে চলতে থাকবে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওয়া এই বঙ্গবন্ধু স্যাটেলাইট। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকের যে লেকচারটি দিলাম, এই লেকচারটি আসলে তেমন কোনো কঠিন কিছু নয়, একদম সোজা একটা পদ্ধতি। তারপরেও তোমাদের বলবো যে তোমরা এই যে ডেটা স্পিড মানে ব্যান্ডউইথ সম্পর্কে পড়লে, তোমরা এই যে কম্পিউটার কমিউনিকেশান সম্পর্কে পড়লে, বিভিন্ন ধরনের যে কমিউনিকেশান ছিল, স্যাটেলাইট কমিউনিকেশান, মোবাইল ব্রডব্যান্ড কমিউনিকেশান, এইগুলো খুব ভালো করে পড়বে। কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের সেগুলো প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লেকচার এখানেই শেষ করছি। খোদা হাফেজ।